প্রতিদিন এই একই কাজ আর ভালো লাগে না রে, মন চাই যে সব কিছু ছেড়ে কয়েকদিনের জন্য কোথাও হারিয়ে যাই। ওসব বললে কি আর চলবে রে ভাই? জেনে বুঝে আমরা দুগুরু এখানে পা দিয়েছি, এখন তো বলদের মতো খাটতেই হবে। আরে দূর, অত আমি আর খাটতে পারবো না, অনেক খেটেছি। এখন কিছুদিনের জন্য বিশ্রাম দরকার। পরিবারের জন্য এই অফিস অফিস করে নিজের জন্য কিছুই করতে পারলাম না। কোথাও এক জায়গা থেকে কিছুদিনের জন্য ঘুরে আসা যায়, চল না ভাই? এসব বলে তো তুই আমাকে লোভ লাগিয়ে দিচ্ছিস, কিন্তু অত টাকাও তো নেই যে কোথাও গিয়ে একটু ট্যুর দিব দুই বন্ধু মিলে। কম বাজেটের ভেতরেও কোথাও ঘুরে আসা যায়, অত ভাবিস না তো। তুই শুধু একবার মত দিয়ে দে, তারপর আমি দেখছি। ঠিক আছে ঠিক আছে, কিন্তু তার আগে তুই ভালো করে একটা জায়গা বাছাই করে আমাকে দেখাবি, তারপর। আরে জায়গা খোঁজা কোনো ব্যাপারই না, তুই মত দিয়ে দিয়েছিস, এই হয়েছে। দুই বন্ধু ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলেও কেউ কারো পছন্দের জায়গা নির্বাচন করতে পারল না। কোথাও বাজেট কম হলে থাকার পরিবেশ খারাপ, আবার কোথাও পরিবেশ ভালো হলে বাজেটটা অনেক বেড়ে যায়। শেষমেশে একদিন নির্মল হাল ছেড়ে দিয়ে রুদ্রকে বলল, ঘাট হয়েছে আমার, খুঁজে খুঁজে পুরো তল্লার একেবারে এক করে ফেললাম, তবু ঘোরা কোনো ভালো জায়গায় খুঁজে পেলাম না। তুই দেখ ভাই, আমাকে দিয়ে এসব আর হবে না। জানতাম তুই এসব পারবি না, এর জন্য একদম সব থেকে সস্তা বাজারের জায়গা আমি আগে থেকেই নির্ধারণ করে রেখেছিলাম। তুই তো আচ্ছা কেরা আছিস রে, সব কিছু ঠিকঠাক করে রেখেছিল, অথচ আমাকে একবারও বললি না। তোকে একটু খাটিয়ে নেওয়ার প্ল্যান ছিল, এই আর কি। হয়েছে, এখন অত আহ্লাদ করতে হবে না। এখন কোথায় যাবি, সেই বিখ্যাত জায়গাটার নাম বল। আমাদের গ্রামের বাড়ি যাব। ওখানে আমার দাদা ঠাকুর অনেক পুরনো একটা ভিটা আমাদের জন্য লিখে রেখে গিয়েছিলেন। বিশেষ করে এখন সেই ভিটার মূল মালিকানা আমার। আর তাছাড়া আমাদের নতুন বাড়িতে মা আছেন। আমি মায়ের কাছ থেকে ওই পুরনো বাংলোর চাবি নিতে চাইলে মা আমাকে মানা করবেন না। ওখানে আমাদের কয়েকটা দিন বেশ ভালোই কাটবে বুঝলি, কারণ বাংলোটা বেশ পুরনো, লোকমুখে শুনেছি বেশ রহস্যময়। এই বলতে পারিস সময়টা ভালো কাটবে আর অ্যাডভেঞ্চারও হবে। আবার পাশাপাশি গ্রামটাও তোকে ঘুরিয়ে দেখাবো। আমাদের গ্রাম আশেপাশের কয়েক গ্রাম থেকে বেশি সুন্দর আর উন্নত। উফ, রহস্যের গন্তব্যে এখন আমার কেমন যে লাগছে, ইচ্ছে করছে এখনই চলে যাই। তুই তো সেই একটা প্ল্যান করেছিস রে ভাই। হ্যাঁ, আর আমরা এই সপ্তাহের শেষে বৃহস্পতিবারে যাব। ওখানে 3টি দিন থেকে আমরা ওয়ার্কিং ডেতে ফিরে আসবো, ঠিক আছে? ঠিক আছে গুরু। পরের সপ্তাহেই রুদ্র নির্মলকে নিয়ে তাদের গ্রামের বাড়ি চলে গেল। রুদ্রর বন্ধুকে রুদ্রর মা বেশ খাতির যত্ন করল। দুপুরে খেতে খেতে রুদ্র তার মাকে বলল, মা তুমি আজকে ওই পুরনো বাড়িটার চাবিটা দিও তো। পুরনো বাড়ির চাবি দিয়ে তুই কি করবি? ও মা, চাবি দিয়ে কি করে মানুষ? বাড়ির দরজার তালা খুলবো, এরপর আমাদের সমস্ত মালপত্র ওখানে থাকবে। আমি আর নির্মল পরিকল্পনা করেছি আমরা 2 দিন ওখানেই থাকবো। না বাবা, তুই এমন কাজ করিস না, ওই বাড়িটা ভালো না রে। মা, তুমি এখনো কুসংস্কার নিয়ে পড়ে আছো। আর ওই বাড়ি ভালো নাকি খারাপ সেটা তো আমাকে যাচাই করতে হবে, যেহেতু ওই বাড়ির মূল মালিকানা আমার হাতে, আর আমি এখন প্রাপ্তবয়স্ক। তার মানে ইতিমধ্যে আমি এর মালিকানা পেয়েও গেছি। কাকিমা, আপনার ছেলে তো ছোট বাচ্চা নেই, তাছাড়া ওর সাথে তো আমিও থাকবো। আমরা দুজনে মিলে ঠিক থাকতে পারবো, আপনি চিন্তা করবেন না। আমরা দুজন সশরীরে এসে অক্ষত অবস্থায় আপনার এখানে এসে উপস্থিত হবো। আর যদি এমন কোনো রহস্য থেকে থাকে সেটাও উদ্ঘাটন করবো, একদম বোতলে ভরে নিয়ে আসবো। কি রে রুদ্র, বল। ঠিকই বলেছিস, কি এমন খারাপই আছে ওই বাড়িতে সেটা আমি উদ্ঘাটন এবার করেই ছাড়বো। রুদ্র এবং নির্মলের জোরাজুরিতে মৃণালী দেবী আর বাধা দিতে পারলেন না। অনিচ্ছা সত্ত্বেও তিনি ছেলের হাতে বাড়ির চাবি তুলে দিলেন। সন্ধ্যায় দুই বন্ধু তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে সেই বাড়ির সামনে চলে গেল। কিরে, পুরো বাড়ির আশেপাশে শীতের প্রকোপে তো টেকাই যাচ্ছে না, অথচ ওই বাড়ির ভিতর কেমন উষ্ণ।
মনে হচ্ছে যেন বাড়ির ভিতরের রুমটা হিটার দিয়ে চালিয়ে রেখেছে, আর সেটা রেশ বাইরেও ছড়িয়ে আছে। হয়তো অনেকটা পুরনো বাড়ি, এর জন্য কিছুটা আবদ্ধ গ্যাসের কারণে সব কিছু উষ্ণ হয়ে আছে। ভেতরে গিয়ে আমাদের আগে পরিষ্কার করতে হবে। ভালোই হবে, ভূতুরে বাড়িতে এসে ভূতের থাকার জায়গা পরিষ্কার করে দিয়ে আমরা শহরে চলে যাব। ঠিক যেরকম শহরে কামলা কাটি বসের, এখানে কামলা কাটবো ভূতের জন্য। অনেক ঠান্ডা ফাজলামো করেছিস, এবার ভিতরে চল। নির্মল বাড়ির ভিতরে ঢুকতেই তার হাসি খুশি চেহারা কেমন যেন মলিন হয়ে গেল। তার চেহারা এক ভয়ের ছাপ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। সে রুদ্রকে কাপা গলায় বলল, রুদ্র, এখানে কি আমরা ছাড়া আর কেউ আছে? তুইও শেষ পর্যন্ত চুরি করে দিলি আলবাজনের মতো। দেখ, এখন ফাজলামো করতে একদম আমার ভালো লাগছে না। এমনিতেই আজকে অনেক জার্নি করেছি, খুবই ক্লান্ত। চল, তোকে আমার পাশের রুমটা দেখিয়ে দিই, আর যদি চাস তাহলে আমার সাথে আমরা এক রুমে আমরা থাকতে পারি। না না, আমাকে কোনো একা রুমে দিস না, আমি তোর সাথেই থাকবো। ঠিক আছে, চল। ঘরটা তো বেশ সুন্দর, তাই না? হ্যাঁ। কি মুখটা তখন থেকে গোমরা করে বসে আছিস বলতো? আয়, হাতে হাতে বাড়ির অপ্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে ফেলি, চল। ঘরের আনাচে কানাচে পরিষ্কার করতে করতে একসময় রুদ্রের হাতে পড়ল একটা পুরনো ডায়েরি। আরে, এটা কি? দেখে তো মনে হচ্ছে অনেক পুরনো একটা ডায়েরি। আমাদের দেখে তো কার? রুদ্র ডায়েরিটা পড়ল। ডায়েরিটা একটা মেয়ের লেখা। মেয়েটার নাম মধুবালা। সেই বাড়িতে দাসী হিসাবে কাজ করত। রুদ্র দাদা ঠাকুর প্রবাল মিত্র মেয়েটিকে তার নিজের ব্যক্তিগত দাসী হিসাবে তাকে ভোগ করতেন। মেয়েটি বাড়ি থেকে পালিয়ে যেতে চাইলে তাকে প্রাণে মারার হুমকি দিতেন। এমনকি দিনের পর দিন এমন লাঞ্ছনা গঞ্জনা পাশবিকতা সহ্য করতে করতে একসময় মেয়েটি আত্মহত্যাই করে বসে। কিন্তু মৃত্যুর সময় মেয়েটি প্রতিজ্ঞা করে যায় এই বাড়ির সর্বশেষ উত্তরাধিকারীকে সে মেরে তার আত্মার মুক্তি লাভ করবে। ডায়েরি পুরোটা পড়ে রুদ্র শরীর হিম হয়ে যায়। আচমকা কোথা থেকে আসা দমকা হাওয়া তাদের গোছানো ঘরকে লণ্ডভণ্ড করে দিতে শুরু করে। রুদ্র চিৎকার করে নির্মলকে বলে, এই নির্মল, এত জোরে হাওয়া দিচ্ছে কেন রে? আমি তো কিছুই বুঝতে পারছি না, সব তো স্বাভাবিকই ছিল। আর দেখ, এই হাওয়াটা কি গরম, মনে হচ্ছে পুরো গায়ের মাংস ঝলসে নিয়ে যাবে। আমাদের এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না, তাড়াতাড়ি চল, এক্ষুনি এই বাড়ি থেকে পালাতে হবে। এই বাড়িতে এক অশরীরী শক্তির বাস আছে। আমি তোকে আগেই বলেছিলাম এখানে কিছু একটা আছে, তুই আমার কথা শুনলি না। তাড়াতাড়ি চল, আর দেরি করিস না। রুদ্র আর নির্মল দ্রুত ঘর থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে হঠাৎ তাদের মুখের সামনে দরজা বন্ধ হয়ে গেল। সাথে সাথে তারা এক নারীর ভারী নিঃশ্বাসের উপস্থিতি টের পেল। নির্মল রুদ্রের সামনেই দাঁড়িয়েছিল। সে স্পষ্ট দেখতে পেল রুদ্রের ঘাড়ে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়ার মাথার কাছে শুধু দুটো চোখ লাল হয়ে জ্বলজ্বল করতে দেখা যাচ্ছে। নির্মল ভয়ে আতঙ্কে কথা বলার শক্তি হারিয়ে ফেলল। রুদ্র তার এমন অবস্থা থেকে জিজ্ঞাসা করল, নির্মল, কি হয়েছে? এমন করছিস কেন বে? কি দেখেছিস তুই? রুদ্র, তোর পেছনে ওটা কি দাঁড়িয়ে? নির্মলের কথাটা শেষ হতে না হতেই রুদ্র কাঁধের উপর একটা ঠান্ডা হাত অনুভব করল। রুদ্র কাকতি মিনতি করে তার কাছে ক্ষমা চাইতে লাগলো। আমাকে বেরো না, দয়া করে আমাকে বেরো না, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমার ঠাকুর দাদা তোমার সাথে যা করেছে সেটা অন্যায় করেছে। আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আমাকে বেরো না। আমার মায়ের জন্য একমাত্র উপার্জন আমি একমাত্র করি।
ছায়ামূর্তিটি যেই রুদ্রকে মারার জন্য তার শক্তি প্রয়োগ করবে, ঠিক তখনই নির্মল এক পাশে পড়ে থাকা ডায়েরির সেখানে আগুন ধরিয়ে দেয়। ছায়ামূর্তিটি চিৎকার করতে করতে সেখানেই সব কিছু শান্ত হয়ে ধ্বংস হয়ে যায়। ভাই, ভাই তুই আমাকে বাঁচালি ভাই, তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কি করে এমন চিন্তা মাথায় এনেছি একমাত্র বিধাতাই জানেন। এরা যেভাবে কাজে দিবে আমি কল্পনাও করিনি। চল, আর এক মুহূর্ত এখানে আর নয়। যদিও মেয়েটা ধ্বংস হয়ে গেছে, তবু আজকের রাতটা এখানে আর এক সেকেন্ড আমি থাকতে পারবো না। তারপরে আগামীকালে সে সব কিছু দেখে যাবো। তোর এক পর্যন্ত এই রাত আমার মনে থাকবে। হ্যাঁ, ঢের হয়েছে, চল। প্রতিদিন এই একই কাজ আর ভালো লাগে না রে, মন চাই যে সব কিছু ছেড়ে কয়েকদিনের জন্য কোথাও হারিয়ে যাই। ওসব বললে কি আর চলবে রে ভাই? জেনে বুঝে আমরা দুগুরু এখানে পা দিয়েছি, এখন তো বলদের মতো খাটতেই হবে। আরে দূর, অত আমি আর খাটতে পারবো না, অনেক খেটেছি। এখন কিছুদিনের জন্য বিশ্রাম দরকার। পরিবারের জন্য এই অফিস করে নিজের জন্য কিছুই করতে পারলাম না। কোথাও এক জায়গা থেকে কিছুদিনের জন্য ঘুরে আসা যায়, চল না ভাই। এসব বলে তো তুই আমাকে লোভ লাগিয়ে দিচ্ছিস, কিন্তু অত টাকাও তো নেই যে কোথাও গিয়ে একটু ট্যুর দিব দুই বন্ধু মিলে। কম বাজেটের ভেতরেও কোথাও ঘুরে আসা যায়, অত ভাবিস না তো। তুই শুধু একবার মত দিয়ে দে, তারপর আমি দেখছি। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তার আগে তুই ভালো করে একটা জায়গা বাছাই করে আমাকে দেখাবি, তারপর। আরে জায়গা খোঁজা কোনো ব্যাপারই না, তুই মত দিয়ে দিয়েছিস, এই হয়েছে। দুই বন্ধু ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলেও কেউ কারো পছন্দের জায়গা নির্বাচন করতে পারল না। কোথাও বাজেট কম হলে থাকার পরিবেশ খারাপ, আবার কোথাও পরিবেশ ভালো হলে বাজেটটা অনেক বেড়ে যায়। শেষমেশে একদিন নির্মল হাল ছেড়ে দিয়ে রুদ্রকে বলল, ঘাট হয়েছে আমার, খুঁজে পুরো তল্লার একেবারে এক করে ফেললাম, তবু ঘোরা কোনো ভালো জায়গায় খুঁজে পেলাম না। তুই দেখ ভাই, আমাকে দিয়ে এসব আর হবে না। জানতাম তুই এসব পারবি না, এর জন্য একদম সব থেকে সস্তা বাজারের জায়গা আমি আগে থেকেই নির্ধারণ করে রেখেছিলাম। তুই তো আচ্ছা কেরা আছিস রে, সব কিছু ঠিকঠাক করে রেখেছিল, অথচ আমাকে একবারও বললি না। তোকে একটু খাটিয়ে নেওয়ার প্ল্যান ছিল, এই আর কি। হয়েছে, এখন অত আহ্লাদ করতে হবে না। এখন কোথায় যাবি, সে বিখ্যাত জায়গাটার নাম বল। আমাদের গ্রামের বাড়ি যাব। ওখানে আমার দাদা ঠাকুর অনেক পুরনো একটা ভিটা আমাদের জন্য লিখে রেখে গিয়েছিলেন। বিশেষ করে এখন সেই ভিটার মূল মালিকানা আমার, আর তাছাড়া আমাদের নতুন বাড়িতে মা আছেন। আমি মায়ের কাছ থেকে ওই পুরনো বাংলোর চাবি নিতে চাইলে মা আমাকে মানা করবেন না। ওখানে আমাদের কয়েকটা দিন বেশ ভালোই কাটবে বুঝলি, কারণ বাংলোটা বেশ পুরনো, লোকমুখে শুনেছি বেশ রহস্যময়। এই বলতে পারিস সময়টা ভালো কাটবে আর অ্যাডভেঞ্চারও হবে। আবার পাশাপাশি গ্রামটাও তোকে ঘুরিয়ে দেখাবো। আমাদের গ্রাম আশেপাশের কয়েক গ্রাম থেকে বেশি সুন্দর আর উন্নত। উফ, রহস্যের গন্তব্যে এখন আমার কেমন যে লাগছে, ইচ্ছে করছে এখনই চলে যাই। তুই তো সেই একটা প্ল্যান করেছিস রে ভাই। হ্যাঁ, আর আমরা এই সপ্তাহের শেষে বৃহস্পতিবারে যাব। ওখানে 3টি দিন থেকে আমরা ওয়ার্কিং ডেতে ফিরে আসবো, ঠিক আছে? ঠিক আছে গুরু। পরের সপ্তাহেই রুদ্র নির্মলকে নিয়ে তাদের গ্রামের বাড়ি চলে গেল। রুদ্রর বন্ধুকে রুদ্রর মা বেশ খাতির যত্ন করল। দুপুরে খেতে খেতে রুদ্র তার মাকে বলল, মা তুমি আজকে ওই পুরনো বাড়িটার চাবিটা দিও তো। পুরনো বাড়ির চাবি দিয়ে তুই কি করবি? ও মা, চাবি দিয়ে কি করে মানুষ? বাড়ির দরজার তালা খুলবো, এরপর আমাদের সমস্ত মালপত্র ওখানে থাকবে। আমি আর নির্মল পরিকল্পনা করেছি আমরা 2 দিন ওখানেই থাকবো। না বাবা, তুই এমন কাজ করিস না, ওই বাড়িটা ভালো না রে। মা, তুমি এখনো কুসংস্কার নিয়ে পড়ে আছো। আর ওই বাড়ি ভালো নাকি খারাপ সেটা তো আমাকে যাচাই করতে হবে, যেহেতু ওই বাড়ির মূল মালিকানা আমার হাতে, আর আমি এখন প্রাপ্তবয়স্ক, তার মানে ইতিমধ্যে আমি এর মালিকানা পেয়েও গেছি। কাকিমা,
আপনার ছেলে তো আর ছোট বাচ্চা নেই, তাছাড়া ওর সাথে তো আমিও থাকবো। আমরা দুজনে মিলে ঠিক থাকতে পারবো, আপনি চিন্তা করবেন না। আমরা দুজন সশরীরে এসে অক্ষত অবস্থায় আপনার এখানে এসে উপস্থিত হবো। আর যদি এমন কোনো রহস্য থেকে থাকে সেটাও উদ্ঘাটন করবো, একদম বোতলে ভরে নিয়ে আসবো। কি রে রুদ্র, বল। ঠিকই বলেছিস। কি এমন খারাপই আছে ওই বাড়িতে, সেটা আমি উদ্ঘাটন এবার করেই ছাড়বো। রুদ্র এবং নির্মলের জোরাজুরিতে মৃণালী দেবী আর বাধা দিতে পারলেন না। অনিচ্ছা সত্ত্বেও তিনি ছেলের হাতে বাড়ির চাবি তুলে দিলেন। সন্ধ্যায় দুই বন্ধু তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে সেই বাড়ির সামনে চলে গেল। কিরে, পুরো বাড়ির আশেপাশে শীতের প্রকোপে তো টেকাই যাচ্ছে না, অথচ ওই বাড়ির ভিতর কেমন উষ্ণ। মনে হচ্ছে যেন বাড়ির ভিতরের রুমটা হিটার দিয়ে চালিয়ে রেখেছে, আর সেটা রেশ বাইরেও ছড়িয়ে আছে। হয়তো অনেকটা পুরনো বাড়ি, এর জন্য কিছুটা আবদ্ধ গ্যাসের কারণে সবকিছু উষ্ণ হয়ে আছে। ভেতরে গিয়ে আমাদের আগে পরিষ্কার করতে হবে। ভালোই হবে, ভূতুরে বাড়িতে এসে ভূতের থাকার জায়গা পরিষ্কার করে দিয়ে আমরা শহরে চলে যাব। ঠিক যেরকম শহরে কামলা কাটি বসের, এখানে কামলা কাটবো ভূতের জন্য। অনেক ঠান্ডা ফাজলামো করেছিস, এবার ভিতরে চল। নির্মল বাড়ির ভিতরে ঢুকতেই তার হাসি খুশি চেহারা কেমন যেন মলিন হয়ে গেল। তার চেহারা এক ভয়ের ছাপ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। সে রুদ্রকে কাপা গলায় বলল, রুদ্র, এখানে কি আমরা ছাড়া আর কেউ আছে? তুইও শেষ পর্যন্ত চুরি করে দিলি আলবাজ্জনের মতো। দেখ, এখন ফাজলামো করতে একদম আমার ভালো লাগছে না। এমনিতেই আজকে অনেক জার্নি করেছি, খুবই ক্লান্ত। চল, তোকে আমার পাশের রুমটা দেখিয়ে দিই, আর যদি চাস তাহলে আমার সাথে আমরা এক রুমে আমরা থাকতে পারি। না না, আমাকে কোনো একা রুমে দিস না, আমি তোর সাথেই থাকবো। ঠিক আছে, চল। ঘরটা তো বেশ সুন্দর, তাই না? হ্যাঁ। কি মুখটা তখন থেকে গোমরা করে বসে আছিস বলতো? আয়, হাতে হাতে বাড়ির অপ্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে ফেলি, চল। ঘরের আনাচে কানাচে পরিষ্কার করতে করতে একসময় রুদ্রের হাতে পড়ল একটা পুরনো ডায়েরি। আরে, এটা কি? দেখে তো মনে হচ্ছে অনেক পুরনো একটা ডায়েরি। আমাদের দেখে তো কার? রুদ্র ডায়েরিটা পড়ল। ডায়েরিটা একটা মেয়ের লেখা। মেয়েটার নাম মধুবালা। সেই বাড়িতে দাসী হিসাবে কাজ করত। রুদ্র দাদা ঠাকুর প্রবাল মিত্র মেয়েটিকে তার নিজের ব্যক্তিগত দাসী হিসাবে তাকে ভোগ করতেন। মেয়েটি বাড়ি থেকে পালিয়ে যেতে চাইলে তাকে প্রাণে মারার হুমকি দিতেন। এমনকি দিনের পর দিন এমন লাঞ্ছনা গঞ্জনা পাশবিকতা সহ্য করতে করতে একসময় মেয়েটি আত্মহত্যাই করে বসে। কিন্তু মৃত্যুর সময় মেয়েটি প্রতিজ্ঞা করে যায় এই বাড়ির সর্বশেষ উত্তরাধিকারীকে সে মেরে তার আত্মার মুক্তি লাভ করবে। ডায়েরি পুরোটা পড়ে রুদ্র শরীর হিম হয়ে যায়। আচমকা কোথা থেকে আসা দমকা হাওয়া তাদের গোছানো ঘরকে লণ্ডভণ্ড করে দিতে শুরু করে। রুদ্র চিৎকার করে নির্মলকে বলে, এই নির্মল, এত জোরে হাওয়া দিচ্ছে কেন রে? আমি তো কিছুই বুঝতে পারছি না, সব তো স্বাভাবিকই ছিল। আর দেখ, এই হাওয়াটা কি গরম, মনে হচ্ছে পুরো গায়ের মাংস ঝলসে নিয়ে যাবে। আমাদের এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না, তাড়াতাড়ি চল, এক্ষুনি এই বাড়ি থেকে পালাতে হবে। এই বাড়িতে এক অশরীরী শক্তির বাস আছে। আমি তোকে আগেই বলেছিলাম এখানে কিছু একটা আছে, তুই আমার কথা শুনলি না। তাড়াতাড়ি চল, আর দেরি করিস না। রুদ্র আর নির্মল দ্রুত ঘর থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে হঠাৎ তাদের মুখের সামনে দরজা বন্ধ হয়ে গেল। সাথে সাথে তারা এক নারীর ভারী নিঃশ্বাসের উপস্থিতি টের পেল।
নির্মল রুদ্রের সামনেই দাঁড়িয়েছিল। সে স্পষ্ট দেখতে পেল রুদ্রের ঘাড়ে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়ার মাথার কাছে শুধু দুটো চোখ লাল হয়ে জ্বলজ্বল করতে দেখা যাচ্ছে। নির্মল ভয়ে আতঙ্কে কথা বলার শক্তি হারিয়ে ফেলল। রুদ্র তার এমন অবস্থা থেকে জিজ্ঞাসা করল, নির্মল কি হয়েছে? এমন করছিস কেন বে? কি 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 দেখেছিস তুই? রুদ্র, তোর তোর পেছনে ওটা কি কি দাঁড়িয়ে? নির্মলের কথাটা শেষ হতে না হতেই রুদ্র কাঁধের উপর একটা ঠান্ডা হাত অনুভব করল। রুদ্র কাকতি মিনতি করে তার কাছে ক্ষমা চাইতে লাগলো। আমাকে বেরো না, দয়া করে আমাকে বেরো না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমার ঠাকুর দাদা তোমার সাথে যা করেছে সেটা অন্যায় করেছে। আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আমাকে বেরো না। আমার মায়ের জন্য একমাত্র উপার্জন আমি একমাত্র করি। ছায়ামূর্তিটি যেই রুদ্রকে মারার জন্য তার শক্তি প্রয়োগ করবে, ঠিক তখনই নির্মল এক পাশে পড়ে থাকা ডায়েরির সেখানে আগুন ধরিয়ে দেয়। ছায়ামূর্তিটি চিৎকার করতে করতে সেখানেই সব কিছু শান্ত হয়ে ধ্বংস হয়ে যায়। ভাই, ভাই তুই আমাকে বাঁচালি ভাই। তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কি করে এমন চিন্তা মাথায় এনেছি একমাত্র বিধাতাই জানেন। এরা যেভাবে কাজে দিবে আমি কল্পনাও করিনি। চল, আর এক মুহূর্ত এখানে আর নয়। যদিও মেয়েটা ধ্বংস হয়ে গেছে, তবু আজকের রাতটা এখানে আর এক সেকেন্ডও আমি থাকতে পারবো না। দরকার হলে আগামীকালে সে সব কিছু দেখে যাবো। তোর এক পর্যন্ত এই রাত আমার মনে থাকবে। হ্যাঁ, ঢের হয়েছে, চল।